সকাল সকাল রান্না সেরে তৈরি হচ্ছি বাপের বাড়ি যাবার জন্য। শ্বশুর বাড়িতে ননদ নন্দাইও আসবে, সেই জন্য নানা রকম পদ রান্না করে সব কাজ সেরে বাপের বাড়ি যাবার জন্য স্কুটিতে চাপলাম ছেলেকে নিয়ে। কর্তামশাই দুপুরে যাবেন। না না, আমাদের জামাই ষষ্ঠী নেই, আমার বাপের বাড়িতেও নেই। তবে একদিন রবিবার ধরে মেয়ে জামাইকে ডেকে খাওয়ানোর রেওয়াজটা আছে। বাপের বাড়ির কলিং বেলটা বাজাতে দরজা খুলতে ছুটে এলো আমার ভাইয়ের বউ মৌসুমি। আমি তাকে বললাম, আমাকে দুপুরে খেতে ডেকো না, আমার আসতে বড় কষ্ট হয়। সব কাজ সেরে আসো, আবার খাওয়া শেষ হতে না হতে শ্বশুরবাড়ি গিয়ে কাজ শুরু করো। মৌসুমি আমাকে বলল, একটা দিন না হয় কষ্ট করলে দিদিভাই, এসো না, সবাই মিলে আনন্দ করে একটু খাই। ওই মেয়েটার এত ব্যবহার ভালো যে ডাকলে না গিয়ে থাকতে পারি না। সত্যি ভাগ্যগুণে ভাইয়ের বউ পেয়েছিলাম। আমি ঘরে বসা মাত্র মৌসুমি আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে দিল। আমি বললাম, তোমাদের ঘরটা কি গরম গো? সে একটু রাগান্বিত হয়ে বলল, দিদিভাই তোমাকে না কতবার বলেছি তোমাদের ঘর বলবে না, এটা তো তোমারও ঘর, কেন আমাদের ঘর বলতে পারো না? এই কথাটা শুনে মনের ভেতরটা কেমন হু হু করে উঠল। যে কথাটা মা বাবার কাছ থেকে কোনোদিন শুনিনি, সেটা এই মেয়েটা কত সহজে বলে দেয়। মেয়েটার জন্য যদি সামান্য কিছু নিয়ে যাই খুব খুশি মনে নেয়। সত্যি এই জন্যই ওকে আমি এত ভালোবাসি। আমি আসবো বলে সে এই রবিবার বাপের বাড়ি যায়নি। আমার আর ওর সম্পর্ক দুই বন্ধু বলা হয়তো ভুল হবে, দুই বোনের। এখন মায়ের থেকে তাকেই সব মনের কথা খুলে বলি। সে আমার থেকে অনেক ছোট হলেও তার উপস্থিত বুদ্ধি অনেক বেশি। সে আমাকে বুদ্ধি দেয়, ভরসা দেয়, কিন্তু কোনোদিন সান্ত্বনা দেয় না। এটাই হয়েছে মায়ের সাথে তার পার্থক্য। মায়েরা সবসময় সান্ত্বনা দিয়েই থাকে, একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু মৌসুমি প্রতিবাদ করার ক্ষমতা যোগায়। সে বলে, ছোবল মারতে পারো না পারো দিদিভাই, ফোঁসটা অন্তত করো। আমরা এক ভাই আর এক বোন। মা বাবার একমাত্র মেয়ে হওয়ার কারণেই একই শহরেই বিয়ে দেয় আমাকে। সব সময় চোখের সামনে থাকবে, মেয়েকে আদর যত্ন করতে পারবে এজন্য। একই শহরে বিয়ে হওয়ার কারণে ওই নিমন্ত্রণ করলে দুপুরে খেতে শুধু আসি। দুটো দিন যে থেকে রেস্ট নেব সেটা আর হয়ে ওঠে না। প্রতিবারই যাই থাকবো বলে, কিন্তু কিছু না কিছু কারণে শ্বশুরবাড়িতে চলে আসতেই হয়। আমি চাই মৌসুমীর সঙ্গে আমার যেমন সম্পর্ক, ঠিক আমার ননদের সাথেও আমার তেমন সম্পর্কই হোক। কিন্তু জানি না কেন আমাকে আমার ননদ পছন্দ করে না। শুধু আমাকে বললে ভুল হবে, নিজের মায়ের সাথেও দাদার সাথেও ওর বোনই বোনা নেই। বাপের বাড়িতে এলেই শুধু মা ও দাদার সাথে ঝগড়া করে। যতই দামি দামি জিনিস দাও, ভালো মন্দ খাওয়াও, কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না আমার ননদিনী। আমি যদি 10 বার জিজ্ঞেস করি, কেমন আছো বুনি, খুব কষ্ট করে অনিচ্ছাকৃতভাবে উত্তর দেয়, ভালো আছি। সেজন্য আমার শাশুড়ি মা বলেন, তুমি যেদিন বাপের বাড়ি যাবে সেদিনই ওকে ডাকবো। মায়ের মনে ওকে নিয়ে কেমন একটা আতঙ্ক হয়ে আছে। তার মেয়ে বাড়িতে এলেই বুঝি কোনো বিষয় নিয়ে ঝগড়া করবে। যাই হোক, এবার দুপুরে খাবার পালা। বাবা, ভাই, আমার ছেলে ও আমার বর খেতে বসেছে। ওদের খাওয়া হলে আমরা 3 জন, মানে মা, আমি আর মৌসুমি খেতে বসবো। জামাই ষষ্ঠী না থাকলেও জামাই ষষ্ঠীর মতনই আয়োজন করেছে মৌসুমি। আমার মা খুব ধীরস্থির, এত কিছু করতে পারে না, তবু মৌসুমির জন্য আমার বর জামাই খাতিরটা পায়। ওদের খাওয়া শেষ হলে মা বলে, দেখ তোর ছেলের থালায় ও জামাইয়ের থালায় কি কি আছে আর কি কি নিবি। আমি বললাম, মা ওদের থালাতে যা আছে আমার পেট ভরে যাবে, আর কিছু নেব না। তখন মৌসুমি 2 থালায় যা ছিল একটা বাটিতে কুড়িয়ে থালাগুলো নামিয়ে দিল। আরে কি করছো তুমি, ওগুলো নামিয়ে দিলে কেন? আমি তো খেয়ে নিতাম। মৌসুমি বলল, শ্বশুরবাড়িতে তো উচ্ছিষ্ট খাবার খেয়েই পেট ভরাও, এখানে এসেও কি উচ্ছিষ্ট খাবার খাবে? এমনিতে তো আসো না, একটা দিন তো ভালোভাবে খাও। কথাটা শুনে আমার চোখের কোণায় জল চলে এলো। উচ্ছিষ্ট খাবার খেতে খেতে কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে।
বিয়ে হওয়ার পর থেকে কোনো দিন ভালোভাবে নিজের জন্য সাজিয়ে খাবার খাইনি। যাই হোক, মেয়েটা তো আমার জন্য ভেবেছে। এইদিকে আমার বরমশাই খাবার খেয়ে বাড়ি চলে যায়। মা সব কিছু খাবার সাজিয়ে আমাদের তিনজনের জন্য নিয়ে এলো ডাইনিং টেবিলে। মৌসুমি দেখলো রাতের জন্য মা আলাদা করে মাংস তুলে রেখে আমাদের তিনজনের জন্য মাংস আনলো। তখন সে বলে উঠল, মা, মেয়েরা কি মানুষ নয়? ছেলেরা বাড়িতেও ভালো খাবে, আবার শ্বশুর বাড়িতেও ভালো খাবে। মেয়েরা যদি বাপের বাড়িতে একটু ভালো না পায়, তাহলে শ্বশুর বাড়ির কি দোষ বলো তো? মা বলে উঠল, কেন, তুই কি মাংস নেবি বল, আমি তো দিচ্ছি। তখন সে বলল, না মা, আমি আমার কথা বলছি না, তুমি তো না খেয়েও আমাকে দাও, কিন্তু দিদি ভাইকে তো একটু ভালো দাও। মা বলল, না রে, ও এতটা মাংস খায় না, তাই ওকে কম দিলাম। তখনও বলল, কেউ মাংস পছন্দ করে না, এটা খুব কম মানুষের হয় মা। হয়তো দিদিভাই শ্বশুরবাড়িতে পায় না বলেই অভিমান করে ছেড়ে দিয়েছে। শ্বশুরবাড়িতে খাক বা না খাক, বাপের বাড়িতে এসে অন্তত সে খেতে পারে। কথাটা শুনে মায়ের চোখে জল চলে আসে। মা বলে, সত্যি, তোর মতো করে কোনোদিন এটা ভাবিনি রে। তখন সে বলে, ভাবনি বলেই তো দিদিভাইয়ের এত কষ্ট। দিদিভাইয়ের যেন সব কিছু থেকেও কোনো কিছুই নেই। সত্যি, ওদের দুজনের মধ্যে বন্ডিংটা আমার খুব ভালো লাগে। আজকালকার শাশুড়ি ও বউয়ের মধ্যে খুব ভালো বন্ডিং দেখা যায়। খাওয়া দাওয়া করে শুতে যাব এমন সময় আমার বরের ফোন এলো। সে তার এটিএম কার্ডটা খুঁজে পাচ্ছে না। ফোনে খুব চিৎকার করতে লাগলো। তখন বাবা বলে উঠল, যা যা, আর থাকতে হবে না, জামাই কি চাইছে, যা গিয়ে দেখ। মৌসুমি তখন বলল, না দিদিভাই যাবে না, জামাইবাবু নিজের জিনিস নিজে খুঁজে নিক, দিদিভাই তো আর রাখেনি। আর আপনাদের এই ভয়ের কারণে দিদিভাইয়ের শ্বশুরবাড়ির সবাই পেয়ে বসেছে। না, সেদিন সে কিছুতেই আমাকে আসতে দিল না। আর সত্যি আমার বর তার নিজের জিনিস নিজেই খুঁজে পেল। মৌসুমি আমাকে বলল, দিদিভাই, তোমার এই ভয়ের কারণেই তোমার শ্বশুরবাড়ির সবাই তোমার উপর জোর খাটাতে পারে। তুমি সবসময় সব কিছু ওদের হাতের সামনে এনে সাহায্য করো। একটু হলেও তোমার অভাবটা ওদেরকে বুঝতে দাও। তুমি যদি নিজেকে সস্তা করে ফেলো, তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না। নিজেকে দাম দাও, দেখবে সবাই তোমার মূল্য বুঝবে। সত্যি অবাক হয়ে ওর কথাগুলো শুনতে লাগলাম। কি সুন্দর করে, কত সহজভাবে সত্য কথাগুলো বলল। প্রতিটা নারী যদি এভাবে বুঝতো, তাহলে কেউ কারুর কাছে এত গুরুত্বহীন হয়ে পড়তো না। আমি মনে মনে ভাবলাম, অনেক সস্তা হয়েছি সবার কাছে, এবার আমার বদলানোর পালা। কলমে তনুশ্রী পাল, কণ্ঠে শ্রীপর্ণা।